সকল শ্রোতা বন্ধুদের আজকের গল্প পাঠের আসরে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, অভিমানী। তাহলে শুরু করছি আজকের গল্প পাঠ। কাশী থেকে মোগলসরাই এলাম একেবারে নিঃসম্বল অবস্থায়। এই 6 মাস আগে আমি মুঙ্গেরের পিসিমার বাড়ি থেকে কাশী আসি এমনই নিঃসম্বলে। মুঙ্গেরে পিসিমার বাড়িও এসেছিলাম নিঃসম্বলে, নিজের দেশ যশোর জেলার এক অজ পাড়াগা থেকে। উদ্দেশ্য চাকরি খোঁজা। মুঙ্গেরে পিসে মশাই ও পিস্তুত ভাইয়েরা আশা দিয়েছিল চাকরি জুটিয়ে দেবে। তারা তা পারেনি কিংবা করেনি। পিসিমা কেবলই স্তোক বাক্য দিতেন, থাকো না বাপু দুদিন, দেশ থেকে এসো, জলে তো আর পড়ে নেই তুমি, এমন কিছু নয় যে ঘরে তোমার ছেলে মেয়ে কাঁদছে, কিসের ভয় তোমার, একটা পেটের জন্যে? না চাকরি জোটে পিসিমার কুড়েতে দুদিন রইলেই বা। এ কথা আমার ভালো লাগলো না। কেনই বা আমি পরের বাড়িতে বরাবর থাকতে আর খেতে যাব? তা হবে না। চাকরি না পাই চলে যাব এখান থেকে। চাকরি যদি নাই বা করব, তবে দেশে কাকার সংসারে থাকলেই তো হতো। কিছুতেই যখন কিছু হলো না, তখন একদিন কাউকে না বলে মুঙ্গের থেকে রওনা দিলাম। কাশী এসে অবশ্যই পত্র দিয়েছিলাম পিসিমাকে, আমি কাশী চলে এসেছি এবং ভালোই আছি, তিনি যেন না ভাবেন। কাশীতে এই 6 মাস থেকেও কিছু জোটাতে পারিনি। ছত্রে ছত্রে খেয়ে বেরিয়েছি, যাত্রীদের মুটেগিরি করেছি, কখনো বা হোটেলে বাসন মাজার কাজ করেছি, কিন্তু স্থায়ী চাকরি কিছুই জোটাতে পারিনি। এখন এমন দশা এসে পড়েছি যে আর কাশী থেকে কোনো লাভ নেই, খেতে পাবো না যে। আজ সকালে কাশী থেকে হেঁটে এসেছি মোগলসরাই, বাংলাদেশেই ফিরব। সকালে এক মুঠো ছাতু দলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম। সন্ধ্যের সময় ডাউন পার্সেল এক্সপ্রেসে উঠব, তাই ঠিক করে বসে আছি। অনেকে বললে ও ট্রেনে নাকি ভিড় কম হয়। আগে 4-5খানা ট্রেনে ভিড়ের জন্য উঠতে পারিনি। ভুল করে একখানা মিলিটারি স্পেশালে উঠে বসেছিলাম, হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছে। তখন প্রায় বেলা 2:30। বেজায় খিদে পেয়েছে, সন্ধ্যের বেশি দেরি নেই। আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে বসে আছি। আমার কাছে প্ল্যাটফর্মের নিচে কয়েকজন পশ্চিমা লোক আটা মাখছে ও ডাল বাটছে। ওদের মধ্যে একজন আধবুড়া লোক, রোগা, কালো, মাথায় একটা ময়লা ন্যাকড়ার পাগড়ি জড়ানো। হিন্দিতে আমায় জিজ্ঞেস করলো, কোথায় যাবে? বাংলাদেশে। মকান? ওই বাংলাদেশেই। কোথায় এসেছিলে? আমি সংক্ষেপে ওদের কাছে আমার কাহিনী সব বলল। ওদের মধ্যে আর একজন ছোকরা মতো লোক বললে, কিছু খাওনি সারাদিন? ছাতু খেয়েছি ও বেলা। এ বেলা কি খাবে? হাতে পয়সা টয়সা কিছু আছে? না। ওদের মধ্যে কি কথার বিনিময় হলো। একজন দল ছেড়ে উঠে কোথায় একটা গেল। মিনিট 15 পর ফিরে এসে বললে, বন হো গাইল বা। ওরা সকলে মিলে আমার মুখের দিকে চাইল। কি বন্ধ হয়ে গেল, কি ব্যাপার ওদের জিজ্ঞেস করলাম। যে লোকটি উঠে গিয়েছিল সে বললে, এখানে ছত্র আছে, মুসাফিরদের জন্য আধশের আটা ও আধ পোয়া ডাল সেখান থেকে দেয়। তোমার জন্য আনতে গিয়েছিলাম, কিন্তু তা বন্ধ হয়ে গিয়েছে। সেই পাগড়ি বাঁধা লোকটি বললে, গিয়েছে গিয়েছে, তুমি আমাদের এই খাবার থেকে খেয়ে নেবে। আমি বললাম, না না না, তা হয় না, তোমরা খাও, তোমাদের খাবারে আমি ভাগ বসাবো কেন? ওরা সকলে একযোগে আপত্তি করল। রামজির লীলা, তিনিই আমাকে ওদের সঙ্গে পরিচয় করিয়েছেন।
তারা যদি না দিয়ে খায় তবে ধর্ম থাকবে কোথায়? আমার আপত্তির পেছনে যে খুব জোর ছিল তাও নয়। ওরা হাতে চাপড়ে মোটা মোটা চাপাটি তৈরি করলে এবং একটা মাটির ভাঁড়ে কাঠকয়লার ধিমে আছে অরহরের ডাল চাপিয়ে দিলেন। আধ ঘন্টা পরে রান্না নামিয়ে আমায় দুখানা চাপাটি এবং সেই চাপাটির উপরই খানিকটা অরহরের ডাল ঢেলে দিয়ে বললে, খা লিজিয়ে। ওদের মধ্যে একজন বললে, ঝুটা মত কিজিয়ে, ঠেহরিয়ে থোড়া, এক গো নিমকি লিজিয়ে। নিমকি অর্থাৎ একখণ্ড লেবুর আচার আমার চাপাটির এক কোণে ফেলে দিলে উপর থেকে, পাছে এটো করে থাকি এই ভয়ে। সবাই একসঙ্গে ভোজন আরম্ভ করা গেল। ওদের ভদ্রতায় মুগ্ধ হলাম। কোথাকার কে তার ঠিক নেই, জাত নয় জাতি নয়, আমার জন্য কি মাথা ব্যথা? মানুষের মধ্যেই দেবতা বাস করেন, সেদিনও বুঝলাম। এর আগে কাশিতে নিঃসম্বল অবস্থাতেও কয়েকবার বুঝেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের মধ্যে একজন বললে, বাবুজি আপ জায়েগা হাম লোগ কে সাথ? কোথায় যাব? জিলা চম্পারণ, থানা রামনগর, গাঁও মনিয়ারি। সেখানে গিয়ে কি করব? তোমাকে আমরা থাকতে দেব, খেতে দেব, তুমি বাঙালি বাবু আমাদের ছেলেদের ইংরেজি পড়াবে। বেশ, যাব। মনে ভাবলুম, আমার আবার কি, যেখানে ভাত জোটে সেখানেই আমার বাড়িঘর। ওদের গাড়ি এলো, আবার কাশির দিকে যেতে হলো। কাশি থেকে গোরখপুর, সেখান থেকে খেয়াই গন্ডক নদী পার হয়ে ওটি রেলওয়ের গাড়িতে উঠে পরদিন রাত 9টায় নামলাম নারকাটিয়াগঞ্জ। সেখান থেকে আবার ব্রাঞ্চ লাইন গেল রামনগর। রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মনিয়ারি প্রায় 12 মাইল। মধ্যে সেচ বিভাগের খাল পার হতে হয় দুবার। দিন তিনেক লাগলো সব শুদ্ধ, কিন্তু এখানে এসে বেশ লাগলো। বড় সুন্দর জায়গা। আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা 3টে। দূরে একটা সাদা মতো জিনিস পাহাড়ের মাথায় দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকে। আমি মনিয়ারি ক্যানেল পার হবার সময় থেকে পর্যন্ত চেয়ে দেখেছি। বললাম, ওটা কি? ওরা বলল, बर्फ, वो हिमालय गिरी ना है, हिमालय में जो बर्फ गिरता है। ওই বরফাবৃত হিমালয়ের দৃশ্য কখনো দেখিনি, অমন দেখায় নাকি? কি অদ্ভুত, কি সুন্দর! এদেশে আমি না খেয়েও পড়ে থাকতে পারবো। দিন 2 কাটলো। ওদের মধ্যে পাগড়ি পরা আধা বয়সী লোকটির নাম মাধোলাল। অতি ভদ্রলোক, অবস্থাও বেশ ভালো। পাড়াগা অঞ্চলের বড় চাষি গৃহস্থ। 25-26টা দুগ্ধবতী গরু বাড়িতে। দুধ দেয় প্রায় 1 মণ। ধান ও গম যথেষ্ট। মাধোলালের বাড়িতে ওর মেয়ে রাখনি আমার বড় যত্ন করে। কেমন সুন্দর মেয়ে, আর কি শান্ত মুখশ্রী। এদেশের সকলের মুখেই সারল্য ও নিষ্কলুষতার ছাপ। স্থানটি সভ্য জগৎ থেকে অনেক দূরে, হিমালয়ের পদপ্রান্তে অরণ্য ভূমির প্রান্তদেশে। মাছ মাংস ডিম খুব মেলে, তবে এখানে মাছ বা মাংস সাধারণ লোকে খায় না। দুধ ঘি প্রচুর। আগের চেয়ে এখানে এখন আকড়া হয়ে গেলেও অন্য দেশের তুলনায় যথেষ্ট সস্তা। এখানে এসে যেন একটা অদ্ভুত মায়ারাজ্যে এসেছি বলে মনে হলো। যেমন সকালের রোদ, তেমন বিকেলের রাঙা সূর্যালোকে দূরের তুষারাবৃত হিমালয় কি অপূর্ব দেখায়। আমি গ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বেড়াতে বনের ধারে পাহাড়ি নদী কুশমাইয়ের ধারে শিলাখণ্ডে বসে থাকি। নদীটার ভালো নাম কি কুসুমবতী? এ যদি হয় তবে ওর নাম সার্থক বটে।
কত কি পুষ্পিত বন্যলতা ও গাছ ঝুঁকে পড়েছে কাঁচ স্বচ্ছ জলের উপর, যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো, যেখানে খুশি বসে থাকো। খুব বড় শিলাখণ্ড আছে যার উপরে ৮-১০ জন লোক স্বচ্ছন্দে বসে থাকতে পারে। সেখানে ছায়ায় বসতাম আপন মনে। ঘন জঙ্গল ও দূরের তুষারাবৃত শৈল শৃঙ্গের দিকে চেয়ে কত কি ভাবতাম নির্জনে। খেতে পেতাম না কাশিতে, তার আগেও কাকার সংসারে কি হেনস্থা, কি লাঞ্ছনা, কি না গিয়েছে আমার উপর। হাতে না পয়সা থাকলে সবাই নিচু চোখেই দেখে। এখানে এসে আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি। মাধুলাল আমাকে ছেলের মতো যত্ন করে, আমি ওকে কাকা বলে ডাকি। এ কাকা আর আপন কাকায় যে কি তফাৎ তাই ভাবি। ২-৪টি ছেলে মেয়েকে ইংরেজি পড়াই। সারা গ্রামে মুন্সি চমনলাল আর আমি, এই দুটি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিদ্যমান। বাকি যারা, তারা কায় ক্লেশে নাম সই করতে পারে। রাখনি সন্ধ্যায় বলে, বাঙালি বাবু, আমি আজ তোমার জন্য ভাওরা পাকাবো, খাবে তো? সে কি, ভাওরার নাম শোনেননি? রাখনি খুব অবাক হয়ে যায়। এ আবার কোন দেশের লোক যে ভাওরার নাম শোনেনি? সে হাত নেড়ে দেখিয়ে বললে, আটার হয়, এমনি গোল গোল, ঘুটের আগুনে পোড়াতে হয়, ঘি জবজবে আলু চোখা দিয়ে খেতে হয়। আলু ভাতে দিয়ে ভালো লাগে? খুব, খেয়ে দেখো। আর বাঙালি বাবু কি, তুমি বাবজিকে বলো আমি তোমার কাছে ইংরেজি পড়ব। বেশ, আজই বলবো। তারপর রাখনি আমার সঙ্গে বসে গল্প করে। বাঙালি বাবু, এখানে থাকো, কোথাও যেতে দেব না। মাঠা খাওয়াবো, ছাতুর লাড্ডু খাওয়াবো, মালাই মিঠাই খাওয়াবো। তা না হয় খেলাম, কিন্তু মাছ মাছ না খেলে বাঙালির শরীর টিকবে কতদিন? রাখনি খিলখিল করে হেসে ওঠে। ঝকঝক করে ওর মুক্তোর মতো দাঁতগুলি। ১৪-১৫ বছরের সুশ্রী মেয়ের মুখের প্রাণ খোলা হাসি। বলে, মাছলি কত আছে কোসমাইয়ে পাতডন্ডির নহরে, মাছ ধরতে যাবে? সে গভর্নমেন্টের খাল, সেখানে ওদের লোক বসে আছে, মাছ ধরতে দেবে কেন? আমি ধরবো, তোমাকে ধরে দেব, মেয়ে মানুষকে নহরের চৌকিদার কিচ্ছু বলবে না। আমি হেসে ফেলি। বললাম, গভর্নমেন্টের চৌকিদার মেয়ে পুরুষ বাজবে না রাখনি? চুরি যে করে তার আবার মেয়ে মানুষ? দুজনেই খুব হাসি আমরা। আমোদ লেগেছে দুজনেরই। রাখনি এত ভালো মেয়ে, তার আপন পর জ্ঞান ছিল না। আমি ওদের বাড়িতে কেউ না, অন্নদাস বলা যেতে পারে। রাখনি কিন্তু আমাকে বড় আপনজন ভাবত। তার সর্বদা চেষ্টা ছিল যাতে আমি অভুক্ত না থাকি, খেয়ে আমার পেট ভরে। এজন্যে তার কত যত্ন, কত অসম্ভব হাস্যকর প্রয়াস। আমি বলতাম, রাখনি, আমি বিদেশি লোক, আজ এসেছি কাল চলে যাব, তুমি আমাকে অত ভালোবাসো কেন? আমি চলে গেলে কষ্ট পাবে যে? রাখনি বলতো, ইস, চলে যাবে বই কি, তবে কি, বিয়ে করবো তোমাকে, দুজনে বাস করব আমাদের বাড়ির পাশে। চলবে কিসে? বাবার কাছ থেকে জমি চেয়ে নেব, তুমি জমি চাষ করবে। ওইটুকু মেয়ের কি বুদ্ধি! আমার এমনি হাসি পেত। এর মধ্যে সব ঠিকঠাক করে বসেছে। রাখনিকে আমারও বড্ড ভালো লাগতো। ওর স্নেহ যত্ন ভুলবার নয়। অবশ্যই ওর বাবাও খুব ভালো। একদিনের জন্য আমার প্রতি তার অযত্নও দেখিনি। আমি ওখানে মাস ৬ থাকার পরে এক ঘটনা ঘটল। একদিন সন্ধ্যার সময় বেরিয়ে দেখি সকলের ব্যস্ত চঞ্চল ভাব, মুখ গম্ভীর। শোনা গেল মাধোলালের স্ত্রীর প্লেগ হয়েছে। প্লেগকে ওখানকার লোক বড্ড ভয় করে। বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল।
গ্রামের চৌকিদার 11 মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল। পরদিন সন্ধ্যায় মাধোলালের স্ত্রী মারা গেল। মাধোলালকে ধরল প্লেগে। তৃতীয় দিনে মাধোলালও মারা গেল। একই সঙ্গে মাধোলালের এক বৃদ্ধা পিসিও দেহ রাখলেন। 6-7 দিনের মধ্যে মাধোলালের বাড়ির সকলেই কাবার হলো, রাখনি বাদে। প্লেগ তখন আশেপাশের 2-1টি বাড়িতেও ধরেছে। ইতিমধ্যে একদিন ডাক্তার এসে সকলকে প্লেগের টিকেও দিয়ে গেল। বেঁচে গেলাম আমি ও রাখনি, আধমরা অবস্থায় বাঁচা। আমার তখন কোনো জ্ঞান চৈতন্য নেই, এমন অবস্থা। এমন দুর্দিনের মুখ কখনো দেখিনি। প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছি। মৃত্যুর সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে। রাখনিকে নিয়ে আরো মুশকিল। তাকে সান্ত্বনা দেব কি? নিজের চোখে জলই থামে না। যখন সব মিটে শেষ হয়ে গেল, প্লেগ থামলো, তখন ওদের বাড়িতে আমি আর রাখনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর, এই 3 জনে টিম করছি। কয়েকদিন কেটে গেল। সরকারি লোকেরা এসে ঘর দোর ধুয়ে ধোয়া দিয়ে, ওষুধ ছড়িয়ে দিয়ে, পুরনো কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে গেল। আমার আর ভালো লাগছে না। এখান থেকে বেরিয়ে পড়তাম, কিন্তু রাখনিকে কার কাছে ফেলে দিয়ে যাই, এই হয়েছে মহা সমস্যা। এ আবার কি বিষম বন্ধনে ভগবান আমায় জড়ালেন তাই ভাবি। বেশ ছিলাম স্বাধীন, খাই না খাই কোনো বন্ধন বা দায়িত্ব তো ছিল না। গ্রামের লোক বলে তুমি রাখনিকে বিয়ে করে ওদের বাড়িতে থাকো। অবস্থা ওদের সত্যিই ভালো, যথেষ্ট জমি জমা, গরু বাছুর, গোলা ভরা ধান, গম, যব, সর্ষে, এসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয়। ভেবে দেখো বাঙালি বাবু, এ বড় 4টিখানি কথা নয় আজকালকার দিনে। রাখনি, তার কথা আর কি বলবো, সে তো আমাকে বেশ ভালোবাসে, দিন রাত কান্নাকাটি করে। আমি তাকে বোঝাই, সান্ত্বনা দিই। একদিন রাত্রে হলো কি, সেই কুসুমবতী নদীর ধারে বসে আছি। রাত বেশি নয়, সবে সন্ধ্যা উতরেছে। ঘুলঘুলি অন্ধকার ঘন গাছের তলায়। এমন সময় রাখনি সেখানে এসে পেছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। চমকে উঠলাম, বললাম, কে রে? ও তুমি? এমন করে আসতে হয়? ভয় করে না আমার? ভয় কিসের? ভূতের? তুমি তো ভূত মানো না বাবুজি। মানি নে, আবার ভূত না মানলেও ভয় করে এই অন্ধকার রাত্রে। বসো রাখনি, একটা কথা। ও বসলো আমার পাশেই, বসে বললে, কি? আমি ভাবছি এখান থেকে চলে যাব, অনেকদিন হলো এসেছি। যাবে? আর আমি, আমাদের ঘর বাড়ি? ভক্তদাস তো রইল, ও তোমার দেখাশুনো করবে, আমিও মাঝে মাঝে সময় পেলে এসে দেখে যাব। আমিও যাব তোমার সঙ্গে। কোথায় যাবে? তাছাড়া ঘর বাড়ি, গরু বছর, গোলা, জমি জমা, এসবের কি হবে? ওসব নিক ভক্তদাস, আমার ওতে দরকার নেই। সত্যি বলছি বাপুজি। কি হবে গরু বাছুর আর ঘর ধরে? তুমি যাকে হয় বিলিয়ে দিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমার ভালো লাগবে না। কথা শেষ করে ও মিনতি সুরে আমার হাত দুটি ধরে বললে, আমায় ফেলে কোথাও যেও না বাবুজি। বলো যাবে না, বলো। আর যদি যাও তবে আমায় নিয়ে যাবে? এখানে থাকবো কার কাছে তা বলো তো? কেন ভক্তদাস? না, আমি থাকবো না। ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকবো? সে ব্যবস্থা হয়ে যাবে তখন। না,
ব্যবস্থাতে দরকার নেই বাবুজি, আমি তোমার সঙ্গেই যাব। আমি পড়ে গেলাম মহা ফাপড়ে। এতক্ষণ নির্জনে বসে এই কথাই কিন্তু ভাবছিলাম আমি। রাখনিকে নিয়ে কি করি এই হয়েছে আজকাল আমার বড় ভাবনার কথা। আমি চুপ করে আছি দেখে রাখনি বললে, শুনবে বাবুজি আমার একটা কথা? কি? আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে শাদি করতে হবে না তোমাকে। চলো তুমি আর আমি অন্য কোথাও গিয়ে ভগবানের নাম করি। কি হবে এখানে থেকে? ভালো লাগে না। আমি ওর মুখের দিকে অবাক হয়ে চাইলাম। 15 বছরের মেয়ের মুখে এ কথা সত্যিই আশ্চর্য। রাখনি এই বয়সে সংসার বিরাগিনী হয়ে উঠল কিভাবে? আমি বললাম, সত্যি যাবে? ও জোর করে বললে, নিশ্চয়ই যাব, নিয়ে চলো আমাকে। এখানকার বিষয় আশয় বিলিয়ে দাও কাউকে, নয়তো ভক্তদাসকে দাও, ও থাকুক এ বাড়িতে। ভগবানের নাম করিয়ে চলো। গেলাম একদিন সত্যি ওকে নিয়ে চলে। এলাম গন্ডক নদী পার হয়ে, গোরখপুর হয়ে কাশী। সঙ্গে ছিল প্রায় 400-500 টাকা আর রাখনির মায়ের অনেক সোনার গহনা। কাশী থেকে গেলাম হরিদ্বারে। এদিকে তখন আমার মনে হয়েছে নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি, পুলিশের হয়তো উৎপাত করতে পারে। এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকেই রাখনিকে নিয়ে কনখলে গেলাম। এক পান্ডার বাড়ি ওকে রাখলাম। রাখনি বলে, তোমার কাছে থাকবো, এখানে কেন থাকবো? তুমি জায়গা ঠিক করো, আমরা দুজনে সেখানে থেকে ভগবানের নাম করব। দিন দিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলাম। হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাবার জন্য ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগলো। এক বাঙালি সাধুর সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল গঙ্গার ধারের ঘাটে। তার নাম স্বামী বাসুদেবানন্দ। তার আশ্রমেও আমরা গেলাম। কনখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন। স্থানটি নির্জন, বাঁধানো ঘাট, পুরনো বাড়ির নিচেই পুরনো মন্দির ঘাটের ওপরেই। কিভাবে আলাপ হলো তা বলি। আমরা সেই পুরনো ভাঙা ঘাটে গিয়ে বসেছিলাম সন্ধেবেলায়। ওপারে কি একটা পাহাড়, পরে নাম শুনেছিলাম চণ্ডীর পাহাড়। রাখনির বেশ গলা, ও গুনগুন করে ওর বাবার মুখে শোনা একটি রামজির ভজন ধরল। দেখি ওর চোখ ছলছল করছে। বললাম, রাখনি আর একটু জোরে গাও, বেশ লাগছে। না, গাইব না, মার খাবে জোরে না গাইলে। তারপর দুজনেই হেসে উঠি। সত্যি কি সুন্দর কেটেছে ওই হরিদ্বারের গঙ্গার ধারের দিনগুলো, মনে মনে তাই ভাবি। কি সুন্দর সন্ধ্যা, কি চমৎকার জ্যোৎস্নার আলো গঙ্গার নীল ধারার উপর। আমরা বসে আছি, এমন সময়ে ঘাটের ওপরে মন্দিরে আরতির ঘণ্টা বেজে উঠল। পূজারী আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করলেন। স্বজাতীয় চেহারা দেখে মনে হলো তিনি বাঙালি, দেখলেই ভক্তি হয়। রাখনি বললে, জিজ্ঞেস করো না উনি কি এ মন্দিরেই থাকেন? আমি বিনীতভাবে বললাম, আচ্ছা আপনি কি বাঙালি? তিনি হেসে বললেন, হ্যাঁ, তুমিও তো বাঙালি। আগে হ্যাঁ। কোথায় উঠেছো এখানে? এক পান্ডার বাড়ি। আমি তাকে রাখনির বিবরণ সব খুলে বললাম। রাখনিও ছলো ছলো চোখে দেহাতি হিন্দিতে তার মনের কথা খুলে বলল। আমরা তার আশ্রয় প্রার্থনা করলাম, তার আশ্রমে আমাদের স্থান দিলেন। রাখনি কি খুশি! 7 দিনের মধ্যে সে সাধিকা সন্ন্যাসিনী বনে গেল। 15 বছরের মেয়ে। কি তার ভগবানের নিষ্ঠা! মন্দির মার্জনা করতে লাগলো যেন প্রাণ ঢেলে দিয়ে।
বিগ্রহের পুজোর সমস্ত আয়োজন, ফুল তোলা, পুজোর বাসন ধোয়া মাজা, ধূপ ধুনো দেওয়া সব ও করবে। কি একাগ্র মনে, কি ভক্তির সঙ্গে করবে। এখানে এসে ও ভাবতে লাগলো যেন নিজের স্থানটিতে এসে পৌঁছেছে এতদিনে। বাসুদেবানন্দ সন্ধ্যাবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে বড় খুশি। একটি না দুটি মাত্র ভজন সে জানে তার বাবার মুখে শোনা। তার মধ্যে একটি হলো তুলসীদাসের, পঙ্গু চরে গিরিপর গহন মুখ করে বাচাল। বাসুদেবানন্দ ওর পিঠ সস্নেহে চাপড়ে বলতেন, পাগলি, আর জন্মে তুই ব্রজের গোপী ছিলি, এই বয়সে এত কৃষ্ণ ভক্তি তোর এলো কোথা থেকে তাই ভাবি। তার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাবার জন্য। মন্দিরের বিগ্রহের অমন প্রাণ ঢালা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হয়ে গেলেন। রাখনির চেহারা যেন দিন দিন বদলাচ্ছে। সে যেন ওই মন্দিরে চিহ্নিত দেবদাসী কত কাল থেকে। রাখনি আর আমার সঙ্গে কথা বলে না। দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে। ও দূরে সরে যাচ্ছে ক্রমশই আমার কাছ থেকে। একদিন ওকে বলি, রাখনি, আমি ভাবছি এখান থেকে চলে যাব। ভেবেছিলুম ও বোধহয় বলবে আমাকেও নিয়ে চলো, কিন্তু ও নির্বিকার ভাবে বললে, কবে? 2-1 দিনের মধ্যেই। আবার কবে আসবে দেখি। এতে ও কিচ্ছু বললে না। রাখনির মন অন্যদিকে চলে গিয়েছে। আমায় আর ও চায় না। বড় দুঃখ হলো মনে। মনে পড়ল কুসুমবতীর তীরে সেই সব সন্ধ্যার কথা। কি মধুর হয়েই আছে সেগুলি স্মৃতি মনের কোণে। কত দূর চলে গিয়েছে সেই সব দিন, আর কোনো দিন ফিরবে না। বেশ বুঝতে পারি, আর কোনো দিন ফিরবে না। এক এক সময় ভাবি ভুল আমিই করেছি। রাখনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম। সকলেই বলেছিল, রাখনিও বলেছিল, কারো কথা শুনিনি। একদিন কাউকে কিছু না বলে কনখল থেকে রওনা হলাম। আজ 7-8 মাস হয়ে গেল, আর যাইনি, চিঠিপত্রও দিইনি, যাবও না। আশা করি রাখনি সুখী হয়েছে। তবুও ভুলতে পারিনি কুসমাইয়ের ধারে সেই অপূর্ব সন্ধ্যাগুলি। রাখনি আমার হাত ধরে বলেছিল, কোথায় চলে যাবে বাবুজি? যাও তো, আমায় নিয়ে যেও। পেছনের দিন পেছনেই পড়ে থাকে, আর কোনোদিনই সামনে এসে এগিয়ে দাঁড়ায় না। আমি এসে আবার কাকার বাড়ি ঢুকেছি। কাকার গরু বাছুর বাঁধি, হাট বাজার করি, খুড়িমার মুখ নাড়া খাই, সঙ্গে সঙ্গে 2 ভাতও। নয়তো এ বাজারে ভাত পাচ্ছি কোথায়? শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর শেয়ার করে আপনার কাছের মানুষ বা বন্ধুটিকেও শোনাতে পারেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাতেও যেন ভুলবেন না। আজ তবে চলি। বাংলা সাহিত্যের আরও একটা নতুন সৃষ্টি নিয়ে আগামী দিনে আবারও হাজির হব আপনাদের আনন্দ দিতে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা।